আজকের গল্পের নাম ভালোবাসার পুনর্জন্ম। কলকাতার এক জানুয়ারির শীতল সকালে মায়া সেনগুপ্ত নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে চা হাতে শহরের দিকে তাকিয়েছিলেন। কলকাতার ভিড়ে কোলাহলে শীতের মিষ্টি হাওয়া তিনি যেন নিজেকে একা অনুভব করছিলেন। জীবনের এই ঘূর্ণির মাঝে তার কেমন যেন একটা শূন্যতা ভর করে আছে, এক অদ্ভুত শূন্যতা যা তার হৃদয়ের গভীরে বাসা বেঁধেছে। মায়া একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার। নিজের পেশাগত জীবন নিয়ে তিনি সন্তুষ্ট, তবে ব্যক্তিগত জীবনে কোথাও যেন বড় ফাঁক পড়ে গেছে। তার স্বামী ঋষি সেনগুপ্ত একজন খ্যাতনামা আইনজীবী, যিনি প্রতিদিন সকাল থেকে রাত অবধি কাজের মধ্যে ডুবে থাকেন। নিজেদের সম্পর্কের প্রথম দিকে ঋষি ছিলেন একেবারেই অন্যরকম, প্রাণবন্ত, হাসিখুশি, মায়ার জন্য সবসময় সময় রাখা একজন মানুষ। কিন্তু ধীরে ধীরে ঋষির পেশাগত জীবনের চাপ, মামলা, মোকদ্দমা, জটিলতা এবং নিরন্তর প্রেশার যেন তার পুরো সময়টাকে গ্রাস করেছে। আজকাল সন্ধ্যার পর বাড়ি ফিরলেও ঋষি আর মায়ার দিকে চোখ মেলে তাকান না, নিজের কাজেই ব্যস্ত থাকেন। বিয়ের পর প্রথম কয়েক বছর সবকিছু ঠিকঠাকই ছিল। তারা দুজনেই নিজেদের স্বপ্ন পূরণের জন্য একে অপরের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু এখন যেন সেই সম্পর্কের মূল বন্ধনটি আলগা হয়ে গেছে। মায়া অনুভব করেন যে ঋষির প্রতি তার ভালোবাসা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, যেন কাছের উপর জমে থাকা ধুলোর মতো, যা ক্রমশই ঝাপসা হয়ে আসছে। প্রতিদিনের এই একঘেয়েমির মধ্যে মায়া বুঝতে পারেন তার জীবনে কোথাও এক গভীর শূন্যতা রয়ে গেছে। এই শূন্যতা থেকে মুক্তি পেতে মায়া প্রায় পুরনো স্মৃতির আধারে হারিয়ে যান। তিনি ভাবতে থাকেন তার কলেজ জীবনের কথা, তখনকার সেই প্রাণবন্ত দিনগুলো। সেদিনগুলোতে তার এক বন্ধু ছিল, দেব এবং মায়ের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল, যেটা সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। দেব ছিল তার জীবনের সবচাইতে কাছের মানুষগুলির মধ্যে একজন, একেবারে হাওয়ার মতো নরম কিন্তু ভীষণ দৃঢ়। দেব সবসময় তাকে অনুভব করাতে পারত যে জীবনে আরও অনেক কিছুই আছে যা তাকে হাসায়, বাঁচায়। হঠাৎ করে তার ফোনে একটি মেসেজ আসে। ডিজাইনারদের একটি আন্তর্জাতিক কনফারেন্স জয়পুরে অনুষ্ঠিত হতে চলেছে, আর তাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথমে মায়া কিছুটা দ্বিধায় থাকলেও পরে মনে হলো এটা হয়তো তার জন্য ভালো একটা সুযোগ। এই ব্যস্ত শহরের জটিলতার মধ্যে, ঋষির নিঃশব্দ দূরত্বের মধ্যে হয়তো তিনি কিছুটা নিজের মতো করে সময় কাটাতে পারবেন। কিছুদিন পর তিনি যখন জয়পুরে পৌঁছান, তখন সেখানে এক রঙিন উৎসব মুখর পরিবেশ। কনফারেন্সের দ্বিতীয় দিন এক সন্ধ্যা হঠাৎ করেই পুরনো বন্ধু দেবের সাথে দেখা হয়ে যায় তার। দেব এখন সফল একজন আর্কিটেক্ট এবং তাকে দেখে মায়ার মন আনন্দে ভরে ওঠে। দেবের মধ্যে মায়ার প্রতি এক গভীর ভালোবাসা ছিল, যদিও সে তা কখনো বলেনি। সেই ভালোবাসা আজও দেবের মনে ছিল, সে তা অনুভব করতে পারে। সন্ধ্যার আকাশের নিচে তারা গল্পে মেতে ওঠেন। পুরনো দিনগুলি, স্মৃতিচারণ, কলেজের মজার গল্প, জীবনের ওঠাপড়া সবকিছু যেন এক নতুন জীবন পায় দেবের উপস্থিতিতে। মায়ার মনে হয় সেই শূন্যতা যেন একটু একটু করে পূর্ণ হচ্ছে। দেবের কথা শুনতে শুনতে, হাসতে হাসতে মায়া আবার জীবনের একটা নতুন রং খুঁজে পান। তবে মনের কোনো একটা ভয়ও রয়েছে। মায়া জানেন যে এই মুহূর্তগুলো অস্থায়ী। এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ তিনি একজন বিবাহিত নারী। তার জীবনে ঋষির দায়িত্ব রয়েছে। কিন্তু তারপরও যেন একটা অদ্ভুত টান অনুভব করেন দেবের প্রতি। দেবের চোখে যেন তার জন্য অপেক্ষা করছে এক অজানা সমুদ্র, যেখানে তিনি ডুবে যেতে চান, সব কিছু ভুলে, সব কিছু ছেড়ে। এই দ্বিধাভরা মনের মধ্যে তিনি জয়পুরে কাটানো প্রতিটি মুহূর্তকে বাঁচিয়ে রাখতে চান। সময়ের এই ক্ষুদ্র কিন্তু গভীর টান তাকে আবারও জীবনের প্রতি আশাবাদী করে তোলে। সন্ধ্যার আলো একটু একটু করে নিভে আসে, আর মায়া সেই রাতের আকাশে জল করা তারা দেখে ভাবতে থাকেন তার জীবনের এই অদ্ভুত টানাপোড়েনের কথা। তিনি জানেন এই পথে এগোতে গেলে তাকে আরও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই ভাবনাতেই রাত গভীর হয়ে আসে, কিন্তু তার মনের গভীরে দেবের সেই হাসি, কথাগুলো যেন বেঁচে থাকে, তাকে এক নতুন জাগরণের দিকে নিয়ে যায়। তার জীবনের এই নতুন অধ্যায়ের শুরু এখানেই, যা তাকে জীবনের নতুন পথে পা বাড়াতে উৎসাহিত করে।
মায়া রাজস্থানের ঐতিহ্যবাহী শহর জয়পুরে পা রাখতেই যেন একটু অন্য রকম অনুভূতি হয়। কলকাতার চাপা ব্যস্ততা থেকে মুক্তি পেয়ে তিনি নতুন একটা মুক্তির স্বাদ পান। রোদ জলমলে আকাশের নিচে ঐতিহাসিক কেল্লা, হাওয়া মহল এবং রাজস্থানের সেই মরুর হাওয়া যেন তাকে আরেকটা জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ডিজাইন কনফারেন্সের ভিড়ে দাঁড়িয়ে মায়া নিজের ভেতর অস্থিরতাকে সামলানোর চেষ্টা করছিলেন। এমন সময় একটি পরিচিত কণ্ঠস্বর শুনতে পান। মায়া অবাক হয়ে মুখ ঘুরিয়ে দেখেন সামনেই দাঁড়িয়ে আছে দেব। মায়া এতদিন পরে দেখা দেবের চোখে মুখে আনন্দের ঝলক। মায়ার মনে যেন হঠাৎ পুরনো স্মৃতির বন্যা বয়ে যায়। তার কলেজ জীবনের সেসব দিন, সেই প্রাণবন্ত দিনগুলোর কথা, দেবের সাথে কাটানো হাসি মজা, তার সহজ সরল কথা আর একটুখানি অভিমান মাখানো আবেগ। দেব মায়ার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে। তুমি এখানে? দেব হাসি দিয়ে বলে, হ্যাঁ রে, কনফারেন্সের জন্যেই আসা, ভাবতেই পারিনি তোকে দেখব এখানে। কথা বলতে বলতে তারা দুজনেই কনফারেন্সের বাইরে বেরিয়ে আসে। সময় যেন তাদের জন্য থেমে যায়, পুরনো বন্ধুত্বের মতো নয়, যেন বহু দিনের আলাপচারিতা আবার নতুন করে শুরু হয়েছে। রঙিন আলোয় সজ্জিত জয়পুরের রাজপথে হাঁটতে হাঁটতে তারা নিজেদের হারিয়ে ফেলা সময়গুলোকে খুঁজে পান। সন্ধ্যার আলোর মাঝে দেব মায়ার দিকে তাকিয়ে বলে, জানিস, তোর সেই প্রথম হাসিটা এখনো আমার মনে আছে। তোর সেই নির্ভীকতা, সেই আত্মবিশ্বাস, এখনো তুই আগের মতোই আছিস। মায়ার মনে হয় দেব যেন তার অতীত বর্তমান সবটুকু জানে। এতগুলো বছর পরে তাদের মাঝে সেই পুরনো বন্ধুত্বের উষ্ণতা যেন আরো গভীর হয়েছে। আমাদের কলেজ জীবনের দিনগুলো কিভাবে যেন কেটে গেল দেব, সব কিছুই কেমন দ্রুত বদলে গেল। মায়া গভীর শ্বাস ফেলে বলল, হয়তো জীবনটা এমনই, সময়ের স্রোতে অনেক কিছু বদলায়, কিন্তু কিছু অনুভূতি অমলিন থাকে আমাদের বন্ধুত্বের মতো। দেব মায়ার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, রাতের আকাশের নিচে তারা বসে যেসব পুরনো স্মৃতির জাল বুনতে থাকে। দেব তার জীবনের উত্থান পতনের গল্প বলে, কেমন করে তিনি সফল আর্কিটেক্ট হয়েছেন আর কতটা কঠোর পরিশ্রম করেছেন। মায়া মুগ্ধ হয়ে শোনেন, যেন পুরনো সেই দেবকে আবার নতুন করে খুঁজে পান। তাদের কথোপকথনের মাঝে এক অদ্ভুত নীরবতা নেমে আসে, যেন দুজনের মাঝখানে এক মুগ্ধতার পর্দা ঝুলে আছে। মায়া হঠাৎ করে নিজেকে সংযত করেন। তার মনে পড়ে ঋষির কথা। এই মুহূর্তে তার ঋষির কথা মনে পড়ল, কোথায় যেন একটা তীব্র শূন্যতা অনুভব করেন। দেব মায়ার নীরবতা দেখে বুঝতে পারেন যে তার মনে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। সে আস্তে করে বলে, মায়া, আমি জানি তোর জীবন এখনো অনেক জটিল, কিন্তু জানিস, আমি এখনো তোর সেই পুরনো বন্ধুই আছি, সব কিছুর পরে তোর পাশে দাঁড়ানোর জন্য। মায়া চোখ তুলে দেবের দিকে তাকাল। তার মনে হয় এই কথাগুলো তাকে স্বস্তি দিচ্ছে, যেন একটা বাঁচার রোশনি। কিন্তু তিনি জানেন এই অনুভূতির পিছনে রয়েছে আরো অনেক জটিলতা। কথা বলতে বলতে তারা জয়পুরের পুরনো কেল্লার সামনে দাঁড়িয়ে যান। রাতের আলোতে কেল্লাটি যেন আরো রহস্যময় দেখা। দেব হঠাৎ করে বলে, চলো, আজকের রাতটা শুধু আমাদের, সব চিন্তা ছেড়ে একটু ঘুরে আসি। আজ আমরা আমাদের পুরনো বন্ধুত্বের মতোই থাকি। মায়া কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হাসতে হাসতে বলে, ঠিক আছে দেব, আজ রাতে আমরা শুধুই বন্ধু, অতীতের সেই দিনগুলোর মতো। তারা হাঁটতে হাঁটতে জয়পুরের সরু গলিতে ঘুরতে থাকে। পথে যেসব ছোট্ট দোকান, পুরনো হাভেলি আর চারপাশে রঙিন আলো যেন তাদের আরও কাছে নিয়ে আসে। মায়া অনুভব করেন দেবের সাথে থাকলে তার জীবনের সমস্ত শূন্যতা কোথাও যেন মিলিয়ে যায়। তাদের হাঁটতে হাঁটতে মধ্যরাত হয়ে আসে। মায়া মনে করেন এই একটুখানি সময় যেন তাকে তার পুরনো সত্তায় ফিরিয়ে নিয়ে এসেছে। তিনি ভাবতে থাকেন, দেবের প্রতি তার এই অনুভূতি কি সঠিক? কিন্তু তিনি নিজের মনকে সান্ত্বনা দেন যে আজকের এই রাতটা তিনি শুধুই উপভোগ করবেন। আগামীকাল হয়তো সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। শেষে দেব তাকে বলে, মায়া, এই মুহূর্তগুলো সবসময় আমার কাছে থাকবে, তুই জানিস না?
তুই কতটা স্পেশাল আমার জন্য। মায়া কিছু না বলে দেবের চোখের দিকে তাকিয়ে থাকেন। তার মনে হয় অনেক কিছু বলার আছে, কিন্তু কোথায় যেন আটকে যায়। এই মুহূর্তে তিনি কিছু বলতে চান না, শুধু অনুভব করতে চান এই নীরব প্রেমের মোহ। তাদের এই মিষ্টি মুহূর্তের মাঝে দেব হঠাৎ বলে ওঠে, আচ্ছা মায়া, আমরা কি সত্যিই ভবিষ্যতের এই স্মৃতিগুলো ভেবে হাসতে পারবো? একে অপরের জীবন থেকে এমনি হারিয়ে যাব? মায়া একটা দীর্ঘ শ্বাস ফেলে, জানি না দেব, হয়তো তেমনই হবে, হয়তো নয়, তবে আজকের এই রাতটা আমি সারা জীবন মনে রাখব। তারা ধীরে ধীরে হোটেলের দিকে ফিরতে থাকেন। মায়া জানেন আজকের রাতের এই পূর্ণ মিলন তাকে আবার নতুন করে চিনিয়েছে, কিন্তু তার মনে এক অজানা দ্বিধা রয়েছে। দেবের সাথে এই সময় কাটানো তাকে আবার জীবন সম্পর্কে নতুন উপলব্ধি দিচ্ছে, কিন্তু তিনি জানেন এর পরের পথটা সহজ হবে না। কলকাতায় ফিরেই তাকে ঋষির মুখোমুখি হতে হবে। তাকে জানাতে হবে তার মনের ভাঙা গড়ার কথা। এই চিন্তার মধ্যে দিয়ে মায়ার মনে নতুন এক দ্বন্দ্ব শুরু হয়। এই পূর্ণমিলন কি তার জীবনের নতুন কোনো অধ্যায়ের শুরু? কলকাতায় ফিরে এসে মায়ার জীবনের ছন্দ যেন একটু একটু করে পাল্টে যেতে থাকে। দেবের সঙ্গে কাটানো সেই রাতের স্মৃতিগুলো বারবার তার মনে ফিরে আসে। সেই রাতের হাসি, আড্ডা, পুরনো দিনের গল্প আর দেবের চোখের সেই নরম দৃষ্টি, সব কিছু যেন মায়ার মনের মধ্যে এক নতুন অনুভূতির সৃষ্টি করে। সে অনুভূতি যা তাকে একদিকে আকর্ষণ করে আর অন্যদিকে অপরাধ বোধে ভোগায়। ঋষির প্রতি তার দায়িত্ব আর দেবের প্রতি এই আকর্ষণের মধ্যে আটকে গিয়ে মায়া যেন নিজের ভিতরে একটা নতুন দ্বন্দ্ব আবিষ্কার করে। কয়েকদিন পর এক বিকেলে অফিস থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ মায়া দেবের ফোন কল পায়। দেবের গলা সেই চিরচেনা উচ্ছ্বাস শুনে মায়ার মুখে অজান্তে হাসি ফুটে ওঠে। কেমন আছিস মায়া? ফোনের ওপার থেকে দেবের কণ্ঠস্বর ভেসে আসে। ভালো আছি, তুই? মায়া আস্তে করে জবাব দেয়, যেন নিজের আবেগটাকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। দারুণ। শোন, তোর সাথে একটা স্পেশাল জায়গা দেখা করতে চাই, কাল বিকেলে সময় আছে? মায়া কিছুক্ষণ থেমে থাকে। সে জানে এই দেখা করার অর্থ কি হতে পারে, কিন্তু মনের এক কোণে দেবের সাথে সময় কাটানোর আকর্ষণ তাকে টানতে থাকে। ঠিক আছে, কাল দেখা করছি, মায়া আস্তে করে বলল। পরের দিন বিকেলে তারা হাওড়া ব্রিজের নিচে গঙ্গার ধারে দেখা করে। গঙ্গার বুকের উপর ভাসমান সোনালি আলোয় পরিবেশটা যেন আরো মায়াবী হয়ে ওঠে। দেবের পাশে বসা মায়া নিজেকে আবারও সেই পুরনো মায়ার মতোই অনুভব করেন। তিনি দায়িত্ব আর বাস্তবতার বেড়াজাল থেকে মুক্ত। দেব মায়ার দিকে তাকিয়ে বলে, কলেজের দিনগুলো মনে পড়ে মায়া? সেই দিনগুলো যেন আরেকটা জীবন। কত মজা করতাম, কত স্বপ্ন ছিল। মায়া হাসে। হ্যাঁ, সত্যি, জীবনের গতি আর চাপের মধ্যে সেই দিনগুলো ভুলেই গিয়েছিলাম। তুই আমাকে সেসব মনে করিয়ে দিলি। কথায় কথায় তাদের মধ্যে আবার সেই পুরনো রসায়ন ফিরে আসে। দেবের সঙ্গে থাকা মাত্রই মায়া নিজের মধ্যে একটা আলাদা শান্তি খুঁজে পান, কিন্তু তার মনের মধ্যে একটা গোপন অপরাধ বোধ কাজ করে। ঋষির কথা মনে পড়ে। তার প্রতি দায়িত্ববোধ যেন তাকে বারবার টেনে ধরে, কিন্তু দেবের প্রতি এই আকর্ষণ, এই টান তাকে বারবার সেই দায়িত্বের বেড়াজাল থেকে ছুটি নিতে বাধ্য করে। এভাবে কেটে যায় আরও কিছুদিন। দেব আর মায়ার মধ্যে প্রায় কথা হয়, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎও হয়। প্রতিবার দেখা হলে তাদের মধ্যে একটা অদ্ভুত নৈকট্য তৈরি হয়। দুজনের কথায়, দৃষ্টিতে, অনুভূতিতে যেন একটা গোপন আকর্ষণের সূক্ষ্ম সুর বাজতে থাকে। মায়া যখন দেবের সঙ্গে থাকেন তখন সব দায়িত্ব, বাধ্যবাধকতা যেন কোথায় হারিয়ে যায়। এভাবে একদিন মায়া অনুভব করেন দেবের প্রতি তার এই টানটা আর একেবারে সামান্য নয়। এক বিকেলেই তাদের একসঙ্গে হাঁটতে হাঁটতে মায়া ধীরে ধীরে দেবের হাতটা ধরেন। দেব অবাক হয়ে মায়ার দিকে তাকায়।
তার চোখে একটা মৃদু হাসি খেলে যায়। মায়া, তুই ঠিক জানিস তো আমরা কোথায় যাচ্ছি? দেব ধীরে ধীরে জিজ্ঞাসা করে। মায়া কিছুই বলতে পারে না। তার মনে একদিকে আনন্দ, অন্যদিকে গভীর দ্বিধা। তিনি জানেন এই অনুভূতিটা তাকে যেদিকে নিয়ে যাচ্ছে, সেই পথে যেতে গেলে তাকে তার জীবনের অনেক কিছু ত্যাগ করতে হবে। তবুও দেবের পাশে দাঁড়িয়ে মায়া নিজের ভেতরের এক ধরনের সাহস খুঁজে পান। হয়তো এই অনুভূতিটা তাকে নতুন করে বাঁচতে শেখাবে। কিন্তু বাড়ি ফিরে আসার পর তার মনের মধ্যে সেই দ্বিধাটা আবার ঘনীভূত হয়। তার মনে হয় এই আকর্ষণ কি শুধুই সাময়িক, নাকি এটা জীবনের একটা বড় পরিবর্তনের ইঙ্গিত? ঋষির সাথে তার সম্পর্কের ভবিষ্যৎ কি? দেবের প্রতি এই আকর্ষণ কি তাকে নতুন কোনো পথে নিয়ে যাবে? এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে দিন কাটাতে থাকেন মায়া। প্রতি মুহূর্তে নিজেকে প্রশ্ন করেন কোনটা তার জন্য সঠিক, কোন পথে গেলে তিনি সত্যিই সুখী হতে পারবেন। দেবের সাথে কাটানো মুহূর্তগুলো যেন তার জীবনের সমস্ত শূন্যতাকে পূর্ণ করে দেয়। কিন্তু সেই অপরাধবোধও তাকে ছেড়ে যায় না। মায়ার এই অভ্যন্তরীণ সংগ্রাম চলতেই থাকে। তিনি জানেন সামনে তার জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অপেক্ষা করছে। কলকাতায় গাঢ় সন্ধ্যায় নিজের ঘরের জানলায় দাঁড়িয়ে মায়া বাইরের শহরে আলো আঁধারিতে ডুবে যায়। আলো ছায়ার এই খেলা যেন তার মনের মধ্যেও একটা দ্বিধার গাঢ় ছায়া ফেলে। ঋষির সাথে বিয়ের সম্পর্কটা অনেক পুরনো, অনেকটা দায়বদ্ধতার মতো। কিন্তু সেই সম্পর্কের মধ্যে কোথাও যেন ভালোবাসার উষ্ণতা আর খুঁজে পান না মায়া। তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে দেবের উপস্থিতি, তার সেই মুগ্ধতা, সুরলা হাসি আর সেই স্মৃতিগুলো, যা যেন তাকে আবার জীবনের মাধুর্যে ফিরিয়ে আনে। গত কয়েকদিন ধরে দেবের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন তার মনে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি জাগিয়েছে। সেই পুরনো কলেজের দিনগুলো যেমন, তেমনি সেই খোলা আকাশের নিচে হাসি ঠাট্টা করে কাটানো রাতগুলো। মনে হচ্ছে যেন এই মুহূর্তগুলোই তার হৃদয়ে সঞ্চিত সেই চাপা ভালোবাসাকে নতুন করে জাগিয়ে তুলেছে। এদিকে ঋষির সঙ্গে তার সম্পর্কটা বেশ পরিণত আর পরিপূর্ণ, কিন্তু কোথাও যেন একটা অভাব বোধ করছেন মায়া। ঋষির ব্যস্ততায়, কাজের চাপে আর তাদের জীবনের দৈনন্দিন রুটিনের সম্পর্কের মাধুর্য আর স্পর্শ টিকিয়ে রাখা যেন সম্ভব হয়ে উঠছে না। ঋষি ভালো মানুষ, তার প্রতি দায়বদ্ধতাও প্রচুর, কিন্তু সেই দায়বদ্ধতার বাইরেও যে ভালোবাসার এক গভীরতা আছে, তা দেবের সান্নিধ্যে তিনি আরও গভীরভাবে উপলব্ধি করেছেন। সেই অনুভূতিটা, যেই অনুভূতিটা যেন প্রতিবার দেবের চোখের গভীরে তার নিজের প্রতিফলন খুঁজে পায়, প্রতিটি কথা তার হৃদয়ে সুর তোলে। সেই অনুভূতিটাই মায়ার মনে জাগিয়ে তুলেছে ভালোবাসার নতুন ব্যাখ্যা। তার ভিতরে এক ধরনের অপরাধবোধ কাজ করে বটে, তবে সেই অপরাধবোধটাও তার অন্তরের গোপন আকাঙ্ক্ষাকে দমন করতে পারছে না। এরপরে কিছুদিন দেব আর মায়ার মধ্যে কথা প্রায়ই হয়, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়। প্রতিবার দেখা হলে তাদের মধ্যে একটা নতুন নৈকট্য তৈরি হয়, যেটা মায়ার কাছে খুবই অদ্ভুত লাগে। দেবের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন তার জীবনের প্রতিটি শূন্যতাকে পূর্ণ করে দেয়। অথচ মায়ার মনে সেই অপরাধবোধের ছায়াটা ক্রমাগত ঘনীভূত হয়। এক সন্ধ্যায় মায়া তার বন্ধুর সাথে কথোপকথনে এই বিষয়ে আলোচনা করেন। তার বন্ধু তাকে বলে, তুই জানিস তো মায়া, আমাদের জীবনে কখনো কখনো এমন মানুষ আসে যাদের সঙ্গে দেখা হওয়ার পর আমাদের মনে হয় যেন ওদের জন্যই আমরা অপেক্ষা করছিলাম। তুই নিজে ঠিক করে ভাব, কি চাই তুই? এই অনুভূতিটা কি সত্যি সাময়িক, নাকি এটা কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? মায়া কিছুক্ষণ চুপ করে থেকে নিজের বন্ধুকে বলেন, ঠিক জানি না, তবু মনে হয় দেবের প্রতি এই টানটা শুধু সাময়িক নয়, ঋষির প্রতি দায়বদ্ধতা আছে। তবে দেবের সঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন আমায় আমার নিজের ভেতরের একটা দিকের সন্ধান দিচ্ছে। বন্ধু তাকে কিছুক্ষণ দেখিয়ে বলে, মায়া, সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের আছে ঠিকই,
কিন্তু সেটা যদি আমাদের মনকে শূন্যতায় ভরিয়ে দেয়, তাহলে কখনো কখনো নতুন কিছু ভাবা প্রয়োজন। তুই নিজে ঠিক করে দেখ নিজের জন্য কোনটা সত্যি সঠিক। বন্ধুর কথাগুলো যেন মায়ার মনে একটা দ্বন্দ্বের দোলাচল সৃষ্টি করে। কিছুদিন পর একটা কাজে দেব মায়াকে ফোন করে জানায়, মায়া, এই উইকেন্ডে একটা ছোট্ট ট্রিপে যাচ্ছি, তুই কি আমার সাথে আসবি? তোকে দেখাতে চাই এমন একটা জায়গা যেখানে গেলে হয়তো তোর মনে কিছু উত্তর আসবে। মায়া এক মুহূর্ত থেমে থেকে বলে, ঠিক আছে, যাব। উইকেন্ডে তারা গিয়ে পৌঁছায় শান্তিনিকেতনের নিরিবিলি পরিবেশে, যেখানে গাছপালার ছায়ায় মায়ার মন শান্তিতে ডুবে যায়। দেব তার পাশে বসে, হাতে এক কাপ চা, আর তার মুখে সেই চিরচেনা হাসি। দেবের দিকে তাকিয়ে মায়া ভাবে, এই মানুষটাই কি তার জীবনের সেই অভাবটুকু পূরণ করতে পারবে? তার কথা বলতে বলতে সময় কাটাতে থাকেন। দেব মায়াকে বলে, জানিস মায়া, তুই সবসময় আমাকে অনুপ্রাণিত করেছিস। তোর হাসি, তোর চিন্তা ভাবনা সব যেন একটা নতুন পথে আমায় নিয়ে যায়। তুই কি কখনো ভেবেছিস আমরা দুজন যদি অন্য কোথাও পথে এগোই তাহলে কেমন হবে? মায়া কিছুক্ষণ চুপ করে থাকে। তার মনের দ্বন্দ্ব যেন তাকে কিছু বলার থেকে আটকে রাখছে। তবু তিনি ধীরে ধীরে বলে, দেব, জানি না ঠিক, তবে মনে হয় তুই আমার জীবনে এমন একটা অংশ যা আমাকে বাঁচতে শেখাচ্ছে। এই সময় দেব তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তাহলে চল জীবনের এই অংশটাকে আরো একটু গভীর করে দেই। মায়া জানেন তার জীবনে একটা বড় পরিবর্তনের অপেক্ষা করছে। কলকাতার এক বৃষ্টি ভেজা বিকেলে মায়া জানালার ধারে বসে আছেন। বৃষ্টির নরম সুর তার হৃদয়ের গভীরে এক ধরনের উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। প্রতিটি ফোঁটা যেন তার মনের ঘূর্ণাবর্তকে ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে, তাকে নিয়ে যাচ্ছে এক গভীর অনুভূতির জগতে। দেবের প্রতি যে অনুভূতিগুলো তিনি এতদিন ধরে লুকিয়ে রেখেছিলেন, আর সেগুলো যেন আর দামাচাপা দিয়ে রাখা সম্ভব হচ্ছে না। দেবের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার মনে নতুন করে ভালোবাসার অর্থ খুঁজে দিয়েছে। তার চোখের কোণে আজও সেই একই উজ্জ্বলতা যা প্রথম দিন তিনি দেবের মধ্যে দেখেছিলেন। তার মন যেন দেবের উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য খুঁজে পায়, যা এতদিন ধরে তিনি কোথাও খুঁজে পাননি। তবু সেই অপরাধবোধ, ঋষির প্রতি তার যে দায়বদ্ধতা, সেটাও তাকে প্রতি মুহূর্ত আটকাতে চায়। একদিন বিকেলে দেব মায়াকে ফোন করে জানায়, মায়া, আজ সন্ধ্যায় তোমার সঙ্গে একটু দেখা করতে চাই। একটা জায়গায় নিয়ে যাব, সেখানে গেলে হয়তো তুমি তোমার মনে থাকা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মায়া কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও দেবের কণ্ঠের দৃঢ়তায় এক ধরনের ভরসা খুঁজে পান। সেদিন সন্ধ্যায় তিনি দেবের সাথে দেখা করেন এবং তার সঙ্গে রওনা দেন। তারা গাড়ি করে শহরের কোলাহল থেকে দূরে এক ছোট্ট নদীর ধারে পৌঁছান। সেই নিরিবিলি জায়গার বাতাসে যেন এক মায়াময়ী পরিবেশ, যেখানে প্রতিটি মুহূর্তে মায়ার মনে দেবের প্রতি তার অনুভূতি আরও দৃঢ় হতে থাকে। দেব সেখানে মায়ার দিকে তাকিয়ে বলে, জানি তোমার মনে অনেক দ্বিধা, কিন্তু তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছ কি চাই তুমি? কখনো নিজের হৃদয়ের কথা শোনার চেষ্টা করেছ? মায়া কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেন, দেব, জানি না। এতদিন ধরে আমি শুধু দায়িত্ব পালন করে এসেছি, কিন্তু আজ মনে হচ্ছে নিজের ভালো লাগার কথাটাও ভাবতে হবে। আমার নিজের ভিতরের অনুভূতিগুলোকে আমি এতদিন ধরে অবহেলা করেছি, যেন নিজের অস্তিত্বকেই ভুলে গিয়েছি। দেবের চোখে এক ধরনের মায়া খেলে যায়। তিনি মায়ার দিকে তাকিয়ে বলেন, জীবনটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। যেখানে ভালোবাসা আছে, সেখানে যদি কোনো দায়বদ্ধতা আমাদের আটকে রাখে, তাহলে সেই ভালোবাসার মূল্য দিতে হবে। ভালোবাসা যদি সত্যি হয়, তবে তার জন্য ত্যাগ করতেও পিছপা হওয়া উচিত নয়। মায়ার চোখে জল চলে আসে। দেবের কথাগুলো তার মনে অনেকটা সাহস জোগায়। এতদিন ধরে যে অনুভূতিগুলোকে তিনি নিজে লুকিয়ে রেখেছিলেন, সেগুলোকে গ্রহণ করার সাহস পাচ্ছে। তিনি নিজের মনের কথা বোঝার চেষ্টা করছেন। তার ভিতরে যেন নতুন করে অনুভূতি বিপ্লব চলছে।
কিছুক্ষণ পর দেব তার হাতটা ধরেন। মায়া কোনো প্রতিবাদ করেন না, বরং সেই মুহূর্তে নিজেকে তার জীবনের সর্বশ্রেষ্ঠ অনুভূতিতে ভাসতে দেন। দেবের স্পর্শে যেন তার মনের সব দ্বিধা দূর হতে থাকে। কিন্তু এর পরেও ঋষির প্রতিও তার দায়িত্ববোধ তাকে পিছু ছাড়ছে না। তিনি ভাবতে থাকেন কিভাবে এই পরিস্থিতি থেকে বেরোবেন, কিভাবে তিনি দেবকে ভালোবাসবেন, ঋষিকেও আঘাত করবেন না। এই দ্বিধায় তিনি ক্রমাগত কুড়ে কুড়ে খাচ্ছেন। রাতে বাড়ি ফেরার সময় মায়া মনে মনে ভাবতে থাকেন হয়তো এটাই তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। দেবের প্রতি তার যে আকর্ষণ, সেটা শুধু সাময়িক নাকি দীর্ঘস্থায়ী, তা তিনি সময়কেই বুঝতে দেবেন। তার মনে এখনও ঋষির প্রতি এক ধরনের দায়বদ্ধতা আছে, তবে তা কি ভালোবাসার মতোই শক্তিশালী? এমনই সব প্রশ্নের ভিড়ে তিনি রাতের ঘুম হারান। ঘড়ির কাঁটা বারবার রাত গভীরের দিকে এগিয়ে যায়, আর তার মনেও ততটাই ব্যাকুল হয়ে ওঠে। পরদিন সকালে মায়া এক নতুন সিদ্ধান্তে পৌঁছানোর জন্য প্রস্তুত হন। তিনি ঠিক করেন যে অনুভূতি তাকে নতুন করে বাঁচতে শেখাচ্ছে, সেই অনুভূতির দায়ভারও তাকেই গ্রহণ করতে হবে। কিন্তু কিভাবে এই পথটি এগিয়ে নেবেন তা এখনো তার কাছে সম্পূর্ণ স্পষ্ট নয়। একটি সন্ধ্যায় কলকাতার আকাশে মেঘের দাপট ছিল, রিমঝিম বৃষ্টির আওয়াজ আর শহরের দূর থেকে আসা যানবাহনের শোর। ঋষি মায়ের কাছাকাছি বসে চিন্তিত মুখে তাকিয়েছিলেন। তিনি অনুভব করতে পারছিলেন যে মায়ার মধ্যে কিছু একটা বদলে যাচ্ছে। মায়ার অস্থিরতা তার চোখে লেগেছিল, যেন তিনি নিজের ভেতরের মনস্তাত্ত্বিক জগতের সঙ্গে যুদ্ধ করছেন। ঋষির মনে হচ্ছিল মায়ার সঙ্গে তার সম্পর্কটি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। তারা একে অপরের মধ্যে যে ভালোবাসার আবেগটি ছিল তা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। মায়া এখন যেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, কিন্তু তিনি সেটা হারাতে ভয় পাচ্ছিলেন। মায়া ঋষি এক সন্ধ্যায় সাহস করে বললেন, আমাদের মধ্যে কিছু একটা ভুল হচ্ছে, তুমি কি কিছু বলতে চাও? মায়া চুপ করেছিলেন। তার মনে কত অশান্তি চলছিল, কিন্তু সেগুলো ভাষায় প্রকাশ করার শক্তি পাচ্ছিলেন না। তিনি অনুভব করলেন ঋষির সামনে সবকিছু খুলে বলার জন্য তার প্রস্তুতি নেই। মায়া, আমি জানি কিছু একটা হয়েছে, আমি তোমার চোখের মধ্যে সে আলো আর দেখতে পাচ্ছি না। তুমি কি ভাবছো? আমাদের সম্পর্ক কি সত্যি ভেঙে যাচ্ছে? ঋষির কণ্ঠে উদ্বেগের ছাপ স্পষ্ট। মায়া তার মুখ ফিরিয়ে নিলেন। ঋষি, আমি জানি না। তুমি জানো, দেবের সঙ্গে কাটানো সময়গুলো আমাকে ভাবতে বাধ্য করছে। আমি নিজের অনুভূতিগুলো নিয়ে বিভ্রান্ত। তোমার প্রতি দায়বদ্ধতা অনুভব করছি, কিন্তু দেবের প্রতি যে আকর্ষণ তা উপেক্ষা করো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ঋষির হৃদয়ে যেন এক ছুরি বিঁধে গেল। তুমি কি বলছো? তুমি কি আমার সঙ্গে এভাবে থাকতে চাও না? আমি চেষ্টা করছি সত্যি, মায়া বলেন, কিন্তু আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আমার অনুভূতিগুলো আমাকে বিভ্রান্ত করছে। আমি সব কিছু নিয়েই ভাবছি, কিন্তু কিছু একটা পরিষ্কার হচ্ছে না। ঋষি গভীর শ্বাস নিয়ে বললেন, আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু চলছে, কিন্তু আমি চাই আমরা আমাদের এই দূরত্বের কথা খোলামেলা আলোচনা করি। আমি চাই তোমার অনুভূতিগুলোকে বোঝার জন্য আমাদের মধ্যে কোনো গোপনীয়তা না থাকুক। মায়া স্তব্ধ হয়ে রইলেন। ঋষির এই খোলামেলা কথাগুলো তাকে কিছুটা সাহস জোগালো। ঠিক আছে ঋষি, আমি তোমাকে সব কিছু বলতে চাই। তাদের মধ্যে কথোপকথন শুরু হলো। মায়া তার হৃদয়ের সমস্ত অন্ধকার দিকগুলো প্রকাশ করলেন। ঋষির কাছে তার কষ্টের কথা বললেন। তিনি অনুভব করলেন ঋষি তার প্রতি কতটা যত্নশীল। আমি জানি তুমি আমার জন্য সব কিছু করেছো, কিন্তু আমি অনুভব করছি তুমি আমাকে জানো না আমি কতটা অসহায় বোধ করছি। মায়া বললেন, আমি চেষ্টা করব মায়া, তোমার সকল অনুভূতি বোঝার চেষ্টা করব, কিন্তু তোমাকে আমাকে সাহায্য করতে হবে। আমি চাই তুমি তোমার মনের কথা আমাকে বলো। আমি চাই
আমাদের সম্পর্কের ভিত্তি আবার শক্তিশালী হোক, ঋষি আশ্বাস দিলেন। মায়া কাঁপা কাঁপা গলায় বললেন, আমি জানি আমি তোমার সঙ্গে অনেক ভুল করেছি। আমি অনুভব করি তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই পরিবর্তনগুলো আমাকে এতটাই আঘাত করছে যে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তোমার প্রেম, তোমার যত্ন আমাকে সব কিছু মনে করিয়ে দেয়, কিন্তু আমি জানি না কিভাবে আমি এটাকে গ্রহণ করব। তুমি যদি আমার দিকে তাকাও, তবে আমি সত্যি চাই তোমার ভালো হওয়া। আমি চাই তোমার হৃদয় আবার হাসুক। আমি চাই তোমার চোখে আগের মতো সেই উজ্জ্বলতা ফিরে আসুক। ঋষি বলেন, তার কণ্ঠে এক ধরনের আবেগ ছিল। মায়া কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর তিনি ঋষির দিকে তাকিয়ে বললেন, আমি বুঝতে পারছি আমি তোমার প্রতি কতটা ঋণী, কিন্তু আমি কিভাবে আমার অনুভূতিগুলোকে মোকাবেলা করব, কিভাবে দেবের প্রতি আমার অনুভূতিকে ভুলে যাব? এটাই তো মায়া, তোমার অনুভূতিগুলোকে মেনে নেওয়া এবং তাদের নিয়ে আলোচনা করা। তুমি যদি তোমার হৃদয়ের কথা বুঝতে পারো, তবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবা। আমাদের সম্পর্কের ভিত্তি তৈরি করতে হবে এবং এটিকে ফিরিয়ে আনতে হবে, ঋষি বললেন। মায়ার মনে হচ্ছে তিনি সত্যিই নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। এভাবে একসঙ্গে বসে কথা বলার মধ্যে দিয়ে তার আর ঋষির মধ্যে যে গভীরতা তৈরি হয়েছে, তা তাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। তুমি কি আশা করছো? মায়া জিজ্ঞেস করলেন। আমি সত্যিই চাই আমরা আমাদের সম্পর্ককে পুনরায় গড়ে তুলি, কিন্তু তা করতে হলে আমি কি আমাদের অতীত থেকে বেরিয়ে আসতে পারবো? ঋষি একটু ঠান্ডা মাথায় বললেন, হ্যাঁ, একদম পারবে। আমাদের কষ্টগুলো আমাদেরকে আরো শক্তিশালী করে তুলবে। তুমি যদি আমার সঙ্গে থাকো, আমি তোমাকে কখনো হতাশ করব না। এমন সময় মায়ার মনে একটি নতুন চিন্তা আসলো। তুমি কি মনে করো আমাদের একসঙ্গে সময় কাটানো উচিত? হয়তো আমাদের দুজনের জন্যই এটি ভালো হবে। হ্যাঁ, অবশ্যই। আমি চাই তুমি এবং আমি একসঙ্গে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করি। এটা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে, ঋষি বললেন। মায়ার মনে হলো শেষ পর্যন্ত তিনি একটি সঠিক পথে পা রাখতে যাচ্ছেন। তার মন থেকে দেবের সম্পর্ককে অনুভূতিগুলো বেরিয়ে আসতে শুরু করেছে। সেই রাতে ঋষি এবং মায়া কিছুক্ষণের জন্য হাঁটার সিদ্ধান্ত নেন। কলকাতার রাতের বাতাসে তাদের মধ্যে একটি নতুন সংযোগ তৈরি হচ্ছিল। মায়ার মনে হতে লাগলো, তিনি কি সত্যিই তার পুরনো অভ্যাসকে ভেঙে নতুন করে বাঁচতে পারবেন? তারা একটি পার্কে গিয়ে বসেন। সেখানে একসঙ্গে কাটানো সময়ের মধ্যে মায়া অনুভব করেন দেবের প্রতি তার আকর্ষণ ধীরে ধীরে কমতে শুরু করছে। কিন্তু এটা কি সঠিক? তার কি হবে? এই ভাবনার মধ্যে মায়ার ফোন বেজে ওঠে। ফোনে দেবের নাম লেখা। মায়া কিছুটা হতভম্ব হয়ে পড়লেন। ঋষির দিকে তাকালো। দেবের ফোন। তিনি জানান। ঋষি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, তুমি ফোনটা ধরো। আমাদের মধ্যে যাই হোক, তোমার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মায়ার মনে কিছুটা দ্বিধা ছিল, কিন্তু তিনি ফোনটি ধরলেন। দেবের কণ্ঠে যে আগ্রহ ছিল, সেটি তাকে আরও বেশি উদ্বেগে ফেলল। হ্যালো মায়া, কেমন আছো? দেব বললেন। মায়া কিছুটা বিব্রত হয়ে বললেন, হ্যালো দেব। দেব বললেন, তুমি কি আজ বিকেলে আমার সঙ্গে হাঁটতে চাও? আমি তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলতে চাই। মায়া মনে মনে ভাবতে লাগলেন, এখন তো সঠিক সময় নয়। ঋষির সঙ্গে তার সম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়া চলছে। কিন্তু দেবের কথাগুলো তাকে আবার বিভ্রান্ত করে তুলল। তিনি অস্থির হয়ে বললেন। ঋষি তার পাশে বসে আছেন। মায়া যেন বুঝতে পারলেন তার সামনে একটি নতুন পথ খুলে যাচ্ছে। এই মুহূর্তে তাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। দেব, মায়া বললেন। তার মাথায় অনেক কিছু চলতে থাকে এবং ঠিক তখনই তিনি অনুভব করলেন যে তার জীবনের চাকা ঘুরতে শুরু করেছে। তাকে একদিকে পা রাখতে হবে, কিন্তু কোন দিকে? এই দ্বন্দ্বে শেষ হবে